আজই সকালে যে এমন আশ্চর্য ঘটনা ঘটবে, এমন দিনটি যে নির্দিষ্ট ছিল এমন এক আশ্চর্য কাজের জন্য, তা যখন ঘুম ভেঙে উঠেছি তখনও জানি কি আজই। বিশেষ করে বলছি এই জন্য যে আজ আমাদের দিল্লি যাওয়ার দিনটি নির্দিষ্ট ছিল। দিল্লিতে জওহরলালজি পৌরোহিত্য করবেন আমাদের এক সভায়। সমস্ত জগতের বিভিন্ন প্রদেশের সাহিত্যিক নিমন্ত্রিত হয়েছেন দিল্লির মহাসম্মেলনে। আমিও সেখানে যাব। বন্ধুদের সঙ্গে পরামর্শ করে ঠিক করেছি সবাই মিলে মিশে একত্রে যাব। মনে খুব উৎসাহ এবং দীপ্ত আনন্দ। এক বন্ধুর চিঠি কাল পেয়েছি, তিনি আমার সঙ্গে যাবেন সস্ত্রীক। আমি যেন কাল কলকাতায় গিয়ে ওখানে গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে যাই। গ্রামেই থাকি, সাহিত্য সৃষ্টির জন্যে আমার প্রয়োজন হয় পল্লী প্রকৃতির শান্ত পরিবেশ, ছায়া ভরা লতা বিতান। সেখান থেকে ভারতবর্ষের মর্মকেন্দ্র দিল্লিতে যাব। পথে পড়বে কাশী, এলাহাবাদ, কানপুর। ভারতবর্ষের ইতিহাসের কত সুপ্রসিদ্ধ কর্মভূমি, ঐতিহাসিক দিগন্তের কত বিচিত্র বিকাশ ঘটেছিল এদের পূর্ণভূমিতে। ভাদ্রের মাঝামাঝি বনে বনে নাটা কাটার ফুলের শীষ উঁচু হয়ে আছে, ভুরু ভুরু করছে সুভাষ শরতের বাতাসে। এবার বর্ষা বেশি, রোজ লেগেই আছে বৃষ্টি। রাস্তাঘাটের কাদা শুকুতে চায় না। ভাবছি এখানে প্রত্যাচ্ছন্ন শরতের অপূর্ব শ্যাম শোভা ছেড়ে দিল্লির ঊষর রুক্ষ প্রান্তরে যাব বটে, কিন্তু কি পাবো সেখানে? জওহরলালের সঙ্গে হয়তো পরিচয় হবে, রাজেন্দ্র প্রসাদের সঙ্গে গল্প গুজব করা যাবে, লর্ড মাউন্ট ব্যাটেনের সঙ্গে এক টেবিলে চা পানে সৌভাগ্য হয়তো হয়ে যাবে। মনে মনে যে এইসব নেই সে কথা অস্বীকার করলে মিথ্যে বলা হবে। হরিপদ বাড়ুজ্যে এসে বলে, ভায়া দিল্লি যাচ্ছ নাকি শুনেছি? যাব ভাবছি। কবে যাবে? কাল সকালে। তারা খরচপত্র দেবে তো? না, তারা কেন দেবে? বলো কি, সব খরচ তোমাদের করতে হবে? নইলে ভাবছিলাম তোমাদের রিজার্ভ গাড়িতে না হয় যাবো তোমাদের সঙ্গে, ভাড়াটা লাগতো না। রিজার্ভ গাড়িতে গেলেও ভাড়া লাগে দাদা। হরিপদ বাড়ুজ্যে অতি মাত্রায় বিস্মিত হয়ে বললেন, কেন? ভাড়া তো তোমাদের জমা দেওয়াই আছে। আছে তো বটেই, কিন্তু যারা সে ভাড়াটা দিয়েছে তারাই যাবে সে গাড়িতে। তোমাদের নেবে কেন? তুমি যদি নাও, ভাড়া দিতেই হবে, বিনা ভাড়ায় যাওয়া চলে না। তবে আর রিজার্ভের মানে কি হলো? হরিপদ বাড়ুজ্যে অপ্রসন্ন মুখে তামাক খেতে লাগলো। রিজার্ভ গাড়ি সম্বন্ধে তার ধারণা একটু অদ্ভুত রকমের সন্দেহ নেই। ভাবছি যে ওর ভ্রান্ত ধারণার একটু সংশোধন করে দেওয়া দরকার। এমন সময় গফুর পিয়ন এসে বললেন, বাড়ুজ্যে মশাই বাড়ি আছেন? গফুর পিয়ন বড় ভালো লোক। আমাদের এখানে গফুর অনেক দিন আছে, সকলের সঙ্গে আত্মীয়তা ওর। বাড়িতে ডেকে ওকে জল খাবার খাওয়াই। কাঁঠালের সময় কাঁঠাল, আমের সময় আম, তালের বড়ার সময় ঝোলা গুড় আর তালের বড়া। বললাম, গফুর কি পাকিস্তানে চলে যাবে? হ্যাঁ বাবু, আমাকে যশোরে বদলি করেছে। সত্যি গফুর, তুমি পাকিস্তানে গেলে আমাদের সকলের মনে বড় দুঃখ হবে। গফুর বিনীত হাসছে বলেন, বাবু আমারও মনটা কি ভালো থাকবে? আপনাদের এখানে যেরকম কাটিয়ে গেলাম, এমন সোনার চোখে আমাকে অপর জায়গায় কি দেখবে? সকলেই দেখবে, যে ভালো হয় তাকে সকলেই ভালো বলে, বুঝলে না গফুর? গফুর আমার হাতে একখানা চিঠি দিয়ে বললে, বাবুরাজ মোটে একখানা। গফুর চিঠি দিয়ে চলেই যাচ্ছিল। আমি বললাম, যাবার আগে একটু দেখা করে জল মুখে দিয়ে যেও, সামান্য একটি মিষ্টি মুখ। গফুর হেসে চলে গেল। তারপর চিঠিখানার দিকে চেয়ে বিস্মিত হলাম। কাঁচা মেইলি হাতে লেখায় চিঠিখানা লেখা, পরমারাধ্যা শ্রীযুক্ত জগদানন্দ বন্দ্যোপাধ্যায়, শ্রীচরণ কমলেশু। কে চিঠি লিখেছে? খামখানা এত ময়লা আর পুরনো আর অন্য রকমের।
এ আবার কী রকমের খাম? আজকালকার খামের মতো তো নয়। কোনো ভক্ত পাঠিকার চিঠি নাকি? খুলেই ফেলা যাক। আশ্চর্য, এ কার চিঠি? চিঠিখানা এই: শ্রীচরণ কমলেশু। শ্রীচরণের দাসীকে কি একেবারে ভুলিয়া গিয়াছেন? অনেকদিন আপনার শ্রীচরণ দর্শন পাই নাই। আমরা কি অপরাধ করিয়াছি কি জানি? আপনি খড়ি বেড়েতে নারায়ণ মুখুজ্জের ভাইপোর বিয়েতে বরযাত্রী আসিয়াছিলেন ভরতদাদার মুখে শুনিলাম, কিন্তু এই দাসীকে দর্শন দিতে আসিলেন না কেন? ইহার কারণ কিছুই বুঝিলাম না। আপনি রাগ করিলে দাসীর আর কে আছে বলুন? সে ফুলসজ্জার রাতের দিন আমাকে আম খাওয়ানোর জন্যে আপনার কি জেদ? আমি আম খাইনি কেন জানেন? তাহা বলিব। বিয়ের দরুন ভালো চেলি পরনে ছিল জানো গো মশাই, তাই যদি নষ্ট হয়ে যায় সেই জন্য আম খাইনি। অমনি মশাই রাগ হলো। কী রাগ সারা রাতে জানো? এখন আমার সেসব কথা মনে পড়লে হাসি পায়। না, এইসব লিখিব না, তুমি আবার রাগ করিবে। এতদিন এখানে আসছিলে না কেন? আমার ওপর রাগ করিও না। তুমি এমন নির্দয়, আমার ওপর মায়া হইল না? যাই হোক, তোমার ওপর জোর আছে বলিয়া তাই তোমাকে বারবার জ্বালাতন করিতেছি। মা ও পিসিমা কত দুঃখিত ও চিন্তান্বিত হইয়াছেন। একবার আসিয়া তাহাদের চিন্তা দূর করিবেন। ভাবিয়া দেখুন, কতদিন আপনাকে দেখি নাই। না দেখিয়া আমার মনটার মধ্যে কীরকম হইতেছে। তুমি সেই গান গাইয়াছিলে, বিভা দিদির গান গাইয়াছিল, সেই সব কথা মনে পড়ে আর বুক যেন ফাটিয়া যায়। ও গো, তুমি আমাকে আর দুঃখ দিও না। একবার শ্রীচরণ দেখিতে বড় ইচ্ছে করে। ও গো, তুমি এবার আসিলে আমি কত গান শোনাবো বিভা দিদির কাছে, ওর বড় কাকাদের বাড়ির সেজ বউয়ের কাছে কত গান শিখিয়াছি, শুনবে তো? এসেছে হৃদয়ের হাসি অরুণ অধরে, সম্মুখে রাগা মেঘ করে খোলা তরণীবে, চলো নাহি বেলা। সুখ যদি না পাও যাও সুখের সন্ধানে, কিছু নাই চাবো গো আমি তোমার বিহনে। তোমাতে করিব দাস দিরক দিবস ও মাস, এইসব গান শিখিয়াছি। তুমি এলে চিলের কোটায় দুপুরে দুজনে বসিয়া গাইয়া শোনাবো। রানী দিদি ঠাট্টা করে বলিয়া আমার গান গাইতে লজ্জা করে। যা হোক, এবার ঠিক গান গাইয়া শোনাবো। আমায় আর কষ্ট দিও না। ওগো, অত নির্দয় হয়ে দাসীরে চরণে ঠেলিও না। আমার প্রণাম নিও। ইতি তোমার শ্রীচরণের দাসী নিরুপমা। তাং 22 ফাল্গুন 1324 সন, কুলবেড়িয়া, জেলা নদিয়া। ভালো বুঝিতে পারলাম না। বানান ভুল, ভাষা ভুল, ছেদ চিহ্নহীন এ চিঠিখানা কার? নিরুপমাকে? কে নিরুপমা? পত্রখানি মনে এক অপূর্ব ভাব এনে দিল। কতদিন আগেকার বিস্তৃত প্রথম যৌবনের সুবাস ভরা দিনগুলির বাতাসে মেশানো ছিল যে পিককুলে রসিকতা, নব বসন্তের পত্রশোভা, দায়িত্ব জ্ঞানহীন জীবনের নিশ্চিন্ত আরাম, মোহময়ী দিগন্ত, অপরূপ মাধুরী এক তাল পরে আবার ফিরিয়ে আনল চিঠিখানা। তবুও বুঝতে পারলাম না কার এ চিঠি। গত 24 সালের চিঠি এলো এই 54 সালের ভাদ্র মাসে। আচ্ছা, এও কি সম্ভব? আমার এতকাল আগের পরলোকগতা স্ত্রী নিরুপমার চিঠি এলো আজ 30 বছর পরে। এতকাল এ চিঠি কোথায় ছিল? কোন ডাকঘরের কোন আলমারির অন্ধকার কোণে আত্মগোপন ছিল সুদীর্ঘ 30টি বছর? আমার যৌবন বয়সে চিঠি এলো যখন, আজ আমি পৌরত্বে উপনীত। আমার ফুলশয্যার পরে নবপরিণীতা বধূর করুণ আহ্বান লিপিখানি ডাকঘরের কর্মচারীরা এতকাল লুকিয়ে রেখে কী রসিকতা করতে চেয়েছিল আমার সঙ্গে? এই চিঠি আসছিল গত 30 বছর ধরে। কত ঘটনা ঘটে গেল এই 30 বছরে।
আমার জীবনের কত উত্থান পতনের ইতিহাসের মধ্য দিয়ে, কত শোক দুঃখ প্রেম কাহিনীর মধ্য দিয়ে এই চিঠিখানা আসছিল। 30 বছর পরে চিঠি পেয়ে লাভ কি আমার? চমৎকার শরৎ দুপুরটিতে শুধু বাইরের দিকে চেয়ে রইলাম চিঠিখানা হাতে করে। দূর আকাশের কোণে যেন বেলপুকুর গ্রামটিতে আমার প্রথম শ্বশুরবাড়ির চিলেকোঠার ঘরে আমার প্রথম পরিণয়ের নববধূ আজও যেন আমার পত্রের উত্তরের প্রতীক্ষায় বসে আছে। 14 বর্ষীয়া দেশে অবস্থিত সেই সুন্দরী বধূটির মুখ এতকাল একেবারে মনে ছিল না, আজ হঠাৎ অতি আশ্চর্য রূপে স্পষ্ট হয়ে উঠিল। আমার স্ত্রী ঘরে ঢুকে বললে, পিয়ন এলো দেখলাম, কার চিঠি এলো গো? অমন করে বসে আছো কেন? চমকে উঠে চিঠিখানা ঢাকা দিয়ে বলি, পিয়ন কই, চিঠি কিছু আসেনি, ও সই নিতে এসেছিল। নিরুপমা মারা গিয়েছে আজ কত বছর? 28-29 বছর খুব হবে। বিয়ের পর কতদিন বেঁচে ছিল বা? বছরখানেক কি 1.5 বছর হবে। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।